সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হলো। আপনারা জানেন যে গত ১৯ বছর আমাদের দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের থেকে বঞ্চিত রয়েছে এবং এই ভোটাধিকার আদায়ের জন্য বাংলাদেশের দুইটি ন্যাশনালিস্ট ফোর্স, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলাম ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন এবং বহু মানুষের রক্তের বিনিময়ে গুম খুমের পর মহান আল্লাহর ইশারায় আবাবিল পাখিরা এসে প্রায় ১৪০০ আবাবিল পাখির রক্তের বিনিময়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছি। এরপরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। অনেক অনিশ্চয়তা ছিল, কখনো বলা হয়েছে নির্বাচন হবে না, কখনো বলা হয়েছে নির্বাচনের নানা রকম সমস্যার মধ্য দিয়ে ধীরে ধীরে আমরা নির্বাচনের দিকে এগিয়ে গেছি। তো অবশেষে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের শুরু হলো, এই প্রচারণা শুরু হলো। এই প্রচারণার আগে খুব দুঃখজনকভাবে নিহত হয়েছিলেন শরীফ ওসমান হাদি। আমরা তার স্মৃতির প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমার এই অনুষ্ঠানে দুইজন আলোচক আছেন। আমার সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমেদ করিম এবং আমার সাথে যোগদান করছেন যশোর ৩-এর বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের। আমি সাংবাদিক করিম ভাই আপনার কাছে প্রথমে শুরু করি যে আমরা দীর্ঘদিন পর যে তফসিল ঘোষণা করা হয়েছিল, তফসিল ঘোষণার পর প্রতিটা ধাপ আমরা একটা একটা করে পার হয়ে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করলাম। তো আপনি সাংবাদিক, আপনি সারাদিন দেখেছেন যে সারা দেশে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? সবার কি স্বতঃস্ফূর্ত রয়েছে কিনা? ধন্যবাদ হাসিব ভাই। তো আজকে এই যারা এনটিভির অনুষ্ঠান যারা দেখছেন, রাজনীতি ও সমসাময়িক প্রসঙ্গ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথমে আজকে এই বহু প্রতীক্ষিত দিন এটি বলা যায়, কারণ আমরা যদি প্রকৃত অর্থেই নির্বাচনের হিসেব করি তাহলে বলতে হবে যে ২০০১ সালের পরে এদেশে আসলে কোনো নির্বাচন হয় নাই। কারণ ২০০৮ সালের নির্বাচনটা ছিল মূলত একটা ডিজাইনের নির্বাচন, একটা পরিকল্পনার অংশ হিসেবে কাউকে ক্ষমতায় বসানোর জন্য এই নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে যারা প্রতিপক্ষ ছিল তারা আসলে নির্বাচনের প্রস্তুতি নিতেই পারে না, এর মধ্যে নির্বাচনটা শেষ হয়ে গেছে। তো আমরা যদি ওভাবে হিসাব করি তাহলে বলা যায় এখন যাদের বয়স ৪০ এরা মূলত কোনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। ২৫ বছর পরে আজকে প্রকৃত অর্থে আমরা বলি যে আমরা একটা নির্বাচন দেখতে যাচ্ছি। আর এই যে নির্বাচনে গণতান্ত্রিক এই প্রক্রিয়াটা শুরু হওয়া, এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু হওয়ার জন্যে যে ১৪০০-এর অধিক তরুণের জীবন গিয়েছে, আমরা সেসব শহীদদের প্রতি, আহতদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আজকে যে নির্বাচনী ট্রেন, মূলত এতদিন থেকে শুধু নির্বাচন হবে, স্টেশনে মূলত নির্বাচনী প্রস্তুতি চলছিল। আজকে বলা যায় নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। তো এই কারণে এটা অনেক আনন্দের দিন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়, আমরা গণতন্ত্রকে দেখব বারবার খুব আশাবাদ ব্যক্ত করি, কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা কাঙ্ক্ষিত গণতন্ত্র পাই না। তো এবারও ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে মূলত যে নবযাত্রাটা শুরু হয়েছে সেটার
প্রথম বাস্তবায়ন হতে যাচ্ছে মূলত এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আমরা এই নির্বাচন নিয়েও অনেক শঙ্কা সবসময় শুনে আসছি, এখনও কিন্তু শঙ্কা আছে, আলোচনা হয় বিভিন্ন জায়গায় টেবিলে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা মনে হচ্ছে খুবই দৃঢ় প্রতিজ্ঞ, তিনি এই নির্বাচনের মাধ্যমেই একটা গণতান্ত্রিক উত্তরণ দেখাতে চান। তো এজন্য আমরা আশাবাদী হতেই পারি। আচ্ছা, আমি একটু আমাদের সংসদ আমরা এখনো আব্দুল কাদেরকে আমরা সংযোগ করতে পারি নাই। আমি আপনার কাছে আবার ফেরত আসি। আজকে আপনি দেখেছেন যে আমাদের যে জাতীয়তাবাদী দলের তারেক রহমান, তিনি তার পিতা এবং মাতা যে ভাবে নির্বাচনের যে সিলেট থেকে যাত্রা শুরু করেছেন একই পথে, পিতাও সিলেট থেকে যাত্রা শুরু করেছিলেন এবং মাতাও সিলেট থেকে যাত্রা শুরু করেছিলেন, উনিও সিলেট থেকে যাত্রা শুরু করেছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন। এটা কেমন আপনার কাছে? আজকে আসলে বলা যায় এই নির্বাচনের আজকের প্রচার প্রচারণার সূচনা দিবস আজকে থেকে শুরু। এ কারণে দলের নেতা কর্মীদের মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস। আমার বিশ্বাস দেশের জনগণও অনেক আনন্দিত। আমরা আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি আমরা দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারবো। তো এজন্য এটা এবার আমরা দুটা বলয় দেখছি। একটা হচ্ছে যে প্রধান দল বিএনপির নেতৃত্বাধীন, যেটা নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, আর আমরা 10 দলীয় জোট দেখছি যেটার নেতৃত্বে রয়েছে জামাতে ইসলামী। তো আজকে যেভাবে শুরুটা হলো, তো আমার মনে হচ্ছে এটা একটা শুভ সূচনা। এবং অতীতে যেভাবে আমরা 91 নির্বাচন দেখেছি বা 2001-এ আমরা যেভাবে দেখেছি যে স্ব উৎসাহে সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ঝাঁপিয়ে পড়েছে, এবারও মনে হচ্ছে অনেক উৎসাহের মধ্য দিয়ে ভোট হবে। তো যত সংখ্যাই থাকুক, কোথাও মানে কোনো জায়গা থেকে কোনো দুঃসংবাদ এসেছে কিনা, কোনো না সেরকম কোনো দুঃসংবাদ নেই। আসলে নির্বাচনকালে কিছু ঘটনা থাকেই সাধারণত। মানে আজকে সারা দেশেই আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়েছে। হ্যাঁ, বলা যায় শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশেই শুরু হয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। তো আমরা আজকে তারেক রহমানের বক্তব্য শুনেছি। উনি বলেছেন যে নির্বাচনে কয়েকটা প্রতিশ্রুতি উনি দিচ্ছেন। একটা হলো যে ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ড যদিও আপনি এই দলের কেউ না, তারপরে একটা সাংবাদিক হিসাবে আপনি কি মনে করেন যে এই যে তারেক রহমানের বিএনপির যে কর্মসূচিগুলা, এগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা নির্বাচন যখন আসবে তখন তো দলের কর্মসূচি থাকতেই হবে। সেদিক থেকে বলা যায় প্রধান দল হিসেবে বিএনপির পক্ষ থেকে যে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করা হয়নি, কিন্তু দলের প্রধান যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, কথা দিচ্ছেন, এটাই আপাতত ইশতেহার। তো সেখানে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। আসলে মানুষ তো চায়, কারণ এদেশের মানুষ আসলে শান্তিপ্রিয়, তারা শান্তিতেই থাকতে চায় এবং সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলুক, জনগণ সেটাই চায়। তো এ কারণে যে আশাবাদের জায়গাটা এখানেই, যে তারেক রহমান তিনি আসার পর থেকেই বিভিন্ন প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। তো মানুষ এটা গ্রহণ করছে এবং মানুষ আসলে অপেক্ষায়ও থাকবে, কারণ অতীতে অনেক প্রতিশ্রুতি এরকম বিভিন্ন দল থেকে দিয়েছে, কিন্তু নির্বাচনের পর দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো এই প্রতিশ্রুতির দিকে আর লক্ষ্য রাখে না। তো আমার বিশ্বাস, যেহেতু বিগত 17 বছরের একটা নির্যাতন, একটা স্বৈর শাসন, এবং তারেক রহমান সাহেব পার্সোনালি উনি যেভাবে এই দুঃশাসনের ভুক্তভোগী এবং মানুষকে উনি যত কাছে থেকে দেখেছেন অতীতে, এবং নির্যাতনের যে কাহিনীগুলো, এদেশের মানুষের কষ্ট কোথায়, আমার মনে হয় তিনি সেটা এখন বোঝেন। তো সে কারণে আমার মনে হচ্ছে এখন যেসব প্রতিশ্রুতি দিবেন এগুলো সঠিকভাবে বাস্তবায়ন হবে, এটা আমরা বিশ্বাস রাখতেই পারি।
একই সাথে আমাদের যে আরেকটা বিরোধী দল জামাতে ইসলাম, তারাও একটা করেছেন এবং সেখানে তারাও কিছু বক্তব্য দিয়েছেন। সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? জামাতে ইসলামী নেতৃত্বে যে 10 দলীয় জোট, তারাও আনুষ্ঠানিক কোনো ঘোষণাপত্র এখনো দেননি, কিন্তু আমরা দেখেছি অর্থনৈতিক রূপরেখা কি হবে এরকম একটি সেমিনার তারা করেছেন, সম্মেলন করেছেন। তো সেই সম্মেলনে আমরা দেখতে পাই যে মূলত এটা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিল সেখানে। আমাদের মনে হয়েছে মূলত অনেকে যেটা ধারণা করেন যে জামাত ইসলামী বা এরকম ইসলামিক দল ক্ষমতায় গেলে আসলে দেশ কিভাবে চালাতে পারবে কিনা আদৌ, বা এদের অর্থনৈতিক চিন্তাভাবনা কি, এগুলো মানুষ হয়তো স্পষ্ট না, বা আন্তর্জাতিকভাবে এই জাতীয় ইসলামিক গ্রুপগুলোর প্রতি নানা ধরনের নেগেটিভ আলোচনা আছে। তো ওনারা মনে হচ্ছে কর্মসূচির মাধ্যমে ওনারা পরিষ্কার করতে চাচ্ছেন যে না, অর্থনীতিটা কিভাবে চালাতে হবে এটা আমরাও সক্ষম এবং আমাদেরও চিন্তাভাবনা আছে। এই জিনিসগুলোই মূলত ওনারা তুলে ধরছেন এবং ইশতিহার যখন দেবেন তখন আমরা বিস্তারিত বলতে পারবো ওনারা কোন ক্ষেত্রে আসলে কি কি পরিবর্তন চান। তবে আমাদের একটা মনে হচ্ছে 10 দলীয় জোট এবার তারা সুস্পষ্ট পরিবর্তনের একটা অঙ্গীকার নিয়েই সামনে যাবে, সেই রকমই তাদের গতিপ্রকৃতি মনে হচ্ছে। তো অনেকে একটু বলছেন যে ফ্যাসিস্ট যে সরকারটা ছিল, দীর্ঘ সময় তারা আমাদের দেশের উপরে একটা স্টিম রোলার চালিয়েছেন, গুম খুন করেছেন। তাকে সরাতে যে দুইটা মূল শক্তি বিএনপি এবং জামাত, তাদের একসাথে কাজ করেছিলেন তারা, কিন্তু নির্বাচনী মাঠে এসে তারা যে প্রতিযোগিতা করছেন এটা ঠিক আছে, কিন্তু প্রতিহিংসা কিংবা ওই ধরনের কোনো ঘটনায় গেলে কি হতে পারে আপনার মনে হয়? আমার মনে হচ্ছে যে এবার প্রতিহিংসা যাওয়ার কোনো কারণ নেই, কারণ এই দুই জোটেই মূলত অনেক নির্যাতন মধ্য দিয়ে তারা এগিয়েছে এবং বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস সেটা হচ্ছে সংঘাত করলে আসলে কেউই লাভবান হবে না এবং শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হবে। তো এই কারণে রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত থাকে, অনেক সময় কিছু উগ্রকর্মী থাকে যারা তাৎক্ষণিক হয়তো কিছু ঘটনা ঘটায়। আবার হচ্ছে অতীতে কিন্তু যখন মিডিয়ার যুগ ছিল না, যখন স্বল্প সংখ্যক মিডিয়া ছিল অথবা মিডিয়ায় খবর পৌঁছাতে অনেক সময় লাগতো, তখন দেখা যেত যে অনেক ঘটনাই কিন্তু মানুষ জানতো না, কিন্তু এখন ছোট ঘটনা হলেও এটা মিডিয়ায় খুব বড় আকারে চলে আসে এবং তাৎক্ষণিক চলে আসে। তো যার কারণে এখন হয়তো কম সংঘাতকে অনেক বেশি সংঘাত মনে হবে। তবে যেভাবে যাত্রা শুরু হয়েছে আমার মনে হয় সব পক্ষই ধৈর্য ধারণ করবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হবে। নির্বাচনে কি আপনি কোনো সহিংসতা দেখছেন কিনা? কারণ আমাদের নির্বাচন শুরুর ঠিক একদম প্রথমেই আমরা হাদিকে হারিয়েছি এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে হত্যাকাণ্ড ঘটেছে। তো আগামীতে যখন আমরা যত নির্বাচনের দিকে আগাবো তখন কি কোনো সহিংসতা আপনি কি চিন্তা করছেন কিনা? সহিংসতা আসলে জনগণ আশা করে না এবং রাজনৈতিক দলগুলো চায় বলে আমরা বিশ্বাস করি না, কারণ নির্বাচনে যে হারুক বা যে জিতুক, এটা গণতন্ত্র মানেই হচ্ছে হার জিত থাকবে। যারা পরাজয় মেনে নিতে পারবে না, বুঝতে হবে তারা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা গণতন্ত্রকে লালন করে তারা কিন্তু পরাজয়কে বরণ করবে, তারা আবার চেষ্টা করবে মানুষের কাছে যেতে কর্মসূচি নিয়ে, মানুষ আবার তাদেরকে পছন্দ করলে ক্ষমতায় নেবে। এটাই হচ্ছে গণতন্ত্র। তো এটা না করে কেউ যদি জোর করে কিছু করতে চায়, যদি মানুষের অধিকার হরণ করতে চায়, ভোটাধিকার লঙ্ঘন করতে চায় বা ভোটকেন্দ্র দখল করে কিছু করতে চায়, তাহলে বুঝতে হবে তারা কিন্তু প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে না। তো বাংলাদেশে এত কিছুর পরে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলো চেষ্টা করবে সেটা না হয়, কিন্তু একটা ষড়যন্ত্র হতেই পারে। যেমন ওসমান হাদির মতো যে হত্যাকাণ্ড, যে ঘটনা, হ্যাঁ, সেটা তো ধরেন এটার পিছনে তো নিশ্চয়ই সুদূর প্রসারী কোনো ষড়যন্ত্র আছে। এখনো যদি কেউ নির্বাচনটা বানচাল করতে চায় তাহলে দেখা যাবে হয়তো দেশের কয়েক জায়গায় তারা একটা সহিংস ঘটনা ঘটাচ্ছে। তো এই কারণে এটার ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো সতর্ক থাকতে হবে। আমরা একটু যশোরে যেতে চাচ্ছি। যশোরে আমাদের সাথে রয়েছেন যশোর 3 থেকে
জামাতে ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আপনার কাছে আসলাম। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী যাত্রা শুরু হয়েছে এবং আপনি যশোর শহর থেকে, যশোর জি ৩, সেখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনার অনুভূতিকে আগে প্রথমে শুনতে চাই, আপনার অনুভূতিটা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককে এবং আপনাদের মাধ্যমে এই মুহূর্তে যারা এনটিভির দর্শক আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ এবার একটা নির্বাচনী একটা পরিবেশ পেয়েছে। প্রকৃতপক্ষে ২০০১ সালের পরে তেমন কোনো নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। ২০০৮ সালে যে নির্বাচনটা হয়েছিল সেটাও ছিল একটা ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন। তারপরে নির্বাচনের ইতিহাস আমাদের সবারই জানা। এবারই প্রথম মানুষ একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আর আজকেই সেই নির্বাচনী কার্যক্রমের প্রথম দিনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। আমরাও যশোরে আজকে আমাদের যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দান থেকে সমাবেশের মাধ্যমে গণমিছিল সহকারে আমরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেছি। আমরা যখন মিছিল নিয়ে গেছি তখন দেখেছি আশেপাশের মানুষের যে উৎসাহ, যে উদ্দীপনা, যেভাবে মানুষ স্বাগত জানাচ্ছে, তাতে মনে হয়েছে যে দেশের মানুষ এরকম একটা পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য এতদিন অধীর আগ্রহী ছিল। এবার সেই পরিবেশটা পাওয়াতে মানুষ খুশি। আমরা যারা রাজনৈতিক দলের নেতাকর্মী আছি আমরাও খুশি। আশা করি এবারে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু নির্বিঘ্ন হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেভাবে বলেছেন স্মরণকালের একটা সুন্দরতম নির্বাচন উপহার দেবেন, আমরাও সেই প্রত্যাশায় অপেক্ষা করছি এবং নির্বাচনে অংশগ্রহণ করেছি। আশা করি এবারে নির্বাচনটা অতীতের যে কোনো সময় নির্বাচনের চাইতে একটা ভালো নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা কাদের ভাই, আপনার কথা আমরা শুনছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনার ভোটারদের পক্ষ থেকে আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি। সেটা হলো, যশোরের দীর্ঘ যানজট রয়েছে যশোর শহরে। এই যানজট এবং ওখানে একটা নদী আছে, ভৈরব নদী, এইটার বিষয়ে আপনার কি কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা জানি যে যশোর শহরটা একটা জনবহুল শহর এবং দক্ষিণাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পুরাতন শহর। এই শহরে ইদানিংকালে প্রচন্ড যানজট শুরু হয়েছে, যদিও আগেও এটা ছিল। তো এই যানজটের অনেকগুলো কারণ আছে। তো এই যানজট নিরসন করতে হলে আমাদের কিছু কার্যক্রম হাতে নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন যে সমস্ত অবৈধ রিক্সা এবং ইজি বাইক আছে এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। তারপরে শহরের যে সমস্ত রাস্তাঘাট আছে সেগুলো একে তো প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তারপরেও রাস্তার দুই সাইডগুলো অবৈধভাবে দখলদাররা দখল করে নানা রকম ব্যবসার পসর সাজায় বসে। বিভিন্ন দোকানপাটের সামনে আবার নতুন করে দোকানপাট বসানো হয়। এভাবে রাস্তাগুলোকে একেবারে সরু করে ফেলা হয়েছে। মানুষ চলাচলের জায়গা পায় না। ফুটপাত তো আগেই দখল হয়ে গেছে, ফুটপাত ছেড়ে এখন রাস্তারও একটা অংশ, বড় অংশ দখল করে ফেলছে। এই অবৈধ দখলদারদের কারণে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে যানজট সৃষ্টি হচ্ছে এবং
শহরে কোনো গাড়ি পার্কিং নাই, যার কারণে যানজট আরো তীব্র হচ্ছে। আগামীতে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সরকার গঠন করলে আমরা যশোর শহরের এই যানজট নিরসনের জন্য আমরা প্রয়োজনীয় পার্কিং নির্মাণ, তারপর এই সমস্ত অবৈধ দখলদারদের হাত থেকে রাস্তাঘাট দখলমুক্ত করা। আমরা আবার ফিরবো আপনার কাছে, আপনার কাছে আমাদের আরও অনেক প্রশ্ন রয়েছে, আপনার কাছে আমরা ফিরবো। আমরা একটু স্টুডিওতে ফেরত আসি। করিম ভাই, আপনি দেখছিলেন যে একজন নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ইতিমধ্যে তার দলের ইশতেহারের বাইরেও তিনি ইতিমধ্যে তার এলাকার যে সমস্যা সেটা সমাধানের জন্য সে একটা পরিকল্পনা করে রেখেছেন। তো এরকম 300 আসনে যারাই নির্বাচন করছেন প্রত্যেকেরই পরিকল্পনা আছে। আপনি এটা কিভাবে দেখেন? ধন্যবাদ। সহ আলোচককে ধন্যবাদ জানাতে চাই, তিনি স্থানীয় সমস্যাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু এখানে আসলে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা জানি উনি যে সমস্যাগুলো কথা বলছেন এগুলো কিন্তু সমস্যা সমাধান করার কথা স্থানীয় সরকারের। কিন্তু আমরা এখন ধরেন দেখতে পাই সব জায়গাতেই যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন তারা স্থানীয় সমস্যাগুলোকে অনেক গুরুত্ব দিচ্ছেন, কারণ এগুলো স্থানীয় সরকার সমাধান করতে পারছে না। তো এটা একদিকে একটা ভালো দিক, জনপ্রতিনিধিরা এটা তাদের ভাবনার মধ্যে নিয়েছেন। অন্যদিকে এটা হচ্ছে যে আসলে এটা সংসদ সদস্যদের মূলত কাজ না। তো যেহেতু আমাদের এগুলো স্থানীয় সরকারকে শক্তিশালী করা হয় নাই বা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে ক্ষমতায়ন করা হয় নাই, এ কারণে আমাদের সংসদ সদস্যদেরকে এগুলো ভাবতে হচ্ছে। তো জনপ্রতিনিধিদের এই ভাবনা অবশ্যই পজিটিভ, তারা জনগণকে নিয়ে ভাবছেন, স্থানীয় সমস্যা নিয়ে ভাবছেন। কাদের ভাই, আপনার কাছে ফেরত আসি। আপনি কি আবার শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি আপনাকে? কাদের ভাই, আপনার ওখানে যে যশোরে, আপনি যশোর থেকে নির্বাচন করছেন, আপনাকে ওখানে যে একটা আইটি পার্ক আছে এবং একটা শিল্প অঞ্চল আছে, নোয়াপাড়া শিল্প অঞ্চল বিসিকেল এরিয়াতে, এইখানে আপনি কি ডেভেলপমেন্ট করার কি পরিকল্পনা করছেন আপনি? জি, আপনার যথার্থ প্রশ্ন, এবং আমার সহ আলোচক সিনিয়র সাংবাদিক আহমেদ করিম ভাইও বলেছেন যে আসলে তো এমপিদের কাজ এই সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক করা না, এটা সত্য। কিন্তু আমাদের দেশের যা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে, প্র্যাকটিসে আমরা দেখি এমপি সাহেবরা এগুলো করেন। এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের যে যে সমস্ত কথাগুলো আমরা বলছি বা সমস্যাগুলো দেখছি, এর পিছনে সবসময় দেখা গেছে যে সরকারি দলের ছত্রছায়া থেকে কিছু মানুষ এই অবৈধ দখলদারিত্ব বা প্রভাব বিস্তার করে এই সমস্যাগুলো সৃষ্টি করে থাকে। আর এই কারণেই এমপিদের একটা হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে, যেহেতু তার দলের মানুষরা এগুলো করে। তা আমরা এই কথা নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আগামীতে জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে জামাতের কোনো নেতা কর্মীরা এইগুলো করবে না। সেকেন্ড কোশ্চেন আপনি যেটা করছেন, যে আমাদের যশোরে একটা আইটি পার্ক আছে এবং খুব বড় মানের একটা আইটি পার্ক, কিন্তু এই আইটি পার্কটাকে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। এখানে আপনারা হয়তোবা জানেন যে আইটি পার্কের মধ্যে এখন হোটেল এবং রিসোর্ট তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে এখানে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অন্যান্য যে সমস্ত আইটি রিলেটেড কাজ করার কথা ছিল, মানুষকে প্রশিক্ষিত করে আইটিতে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেশে বিদেশে কাজে লাগানোর উপযোগী যে জনশক্তি তৈরি করার কথা ছিল, সেগুলো করা হচ্ছে না। এবং এখানে দক্ষ ম্যানেজমেন্টের যথেষ্ট অভাব রয়েছে। তো আমরা মনে করি যে আইটি সেক্টরটা এত বেশি গুরুত্বপূর্ণ, এই সেক্টরটাকে যদি এই সেক্টরের মানুষ তৈরি করার জন্য, দক্ষ লোক তৈরি করার জন্য যে ব্যবহার করা হয়, ব্যবসায়িক চিন্তা না করে আয় উপার্জনের চিন্তার দিকে না গিয়ে যদি এটা আইটি রিলেটেড খাতেই ব্যবহার করা যায়, কাদের ভাই, তাহলে এই আপনাকে খাত আমি থেকে আমরা আরেকটা অনেক প্রশ্ন দক্ষ করতে চাই। জনশক্তি পাবো। কাদের ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, কারণ হলো আপনি নতুন প্রজন্মের একজন নেতা। আপনি এমএম কলেজের ছাত্র শিবিরের ভিপি ছিলেন জি, এবং আপনি জানেন যে এখন নতুন প্রজন্মের প্রায় সাড়ে কোটি। চার কোটি ভোটার জি, রয়েছেন নতুন প্রজন্মের। জি, এবং জি।
আহ, এই এরা আগামীতে আমাদের কর্মসংস্থানে ফিরবেন। তো জি এদের ব্যাপারে আপনার আপনার ব্যক্তিগত এবং আপনার দলের কি পরিকল্পনা আছে, আপনি একটু বলতে পারেন কিনা আমাদেরকে? জি প্রথমত আমি আমার ব্যক্তিগত ভাবনাটা বলি যে আমি নিজেও যেহেতু ব্যবসা বাণিজ্য করি, শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করি, সেহেতু আমি জানি যে আমাদের এই ওভার পপুলেটেড দেশের যে বেকারত্ব, এই বেকারত্বর সমাধান করতে হলে আমাদের দেশকে শিল্পায়ন ব্যাপকভাবে করতে হবে। এবং আপনি যেটা উল্লেখ করেছেন, ৪ কোটির অধিক যে আমাদের তরুণ প্রজন্ম, যারা এই বিগত ২৪-এর আন্দোলনের মূল শক্তি ছিল, তাদেরকে যদি আমরা কর্মীর হাতে পরিণত করতে না পারি, তাদেরকে যদি আমরা বেকার রেখে দেই, তাহলে আমাদের রাজনৈতিক অস্থিরতা বাড়বে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে না। তা এই জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সারা দেশের ন্যায় আমাদের যশোরের যে শিল্প অঞ্চলগুলো আছে, এই শিল্প অঞ্চলগুলোকে আরো বেশি সমৃদ্ধ করা, এই শিল্প অঞ্চলে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা, তাদের প্রয়োজনীয় আর্থিক সাপোর্টের জন্য ব্যাংক বা অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে তাদের ঋণের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা, এই সমস্ত কাজের মাধ্যমে আমাদের এই তরুণ প্রজন্মকে কাজের সাথে সম্পৃক্ত করা এবং সেটা প্রধানত শিল্প খাতে। আমাদের দলও আপনি ইতিমধ্যে দেখেছেন যে দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পায়নের প্রতি গুরুত্ব দিয়েছে, এবং সেই শিল্পের মধ্যে আইটি সেক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন গার্মেন্টস শিল্পের পাশাপাশি আইটি সেক্টরটা অনেক বেশি সম্ভাবনাময় দেখা দিচ্ছে আমাদের দেশে। আর এই সেক্টরে দক্ষ লোক তৈরি করার জন্য আমরা আমাদের যশোরের আইটি পার্কটাকেও কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। জি আচ্ছা কাদের ভাই, আপনার কাছে আমরা আবার ফিরবো, আপনার প্রশ্ন নিয়ে আমরা ফিরবো। আমরা একটু করিম ভাই আপনার কাছে আসি। করিম ভাই, আমরা দেখছি যে যারা নির্বাচনে গেছেন, বিএনপি এবং জামাত ইসলাম, তারা দুইজনেই কিন্তু পরিকল্পনা নিয়ে সামনে আসছেন। যেরকম তারেক রহমান বলেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে স্বাস্থ্য, বিভিন্ন পরিকল্পনা করছেন। জামাত ইসলাম এইভাবে পরিকল্পনা করছেন। এটাকে আমাদের ভোটাররা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আমাদের ভোটাররা অপেক্ষায় আছেন এগুলো শোনার জন্যে, আসলে কারা কি করবেন নাগরিকদের জন্য। তো আসলে সবচেয়ে বড় প্রয়োজন ছিল আমাদের, বা আমরা আশা করব নির্বাচনী ইশতেহারে সবার সেটা থাকবে, সেটা হচ্ছে প্রতিটি নাগরিক তাদের অধিকারগুলো কিভাবে নিশ্চিত করবে, তারা পাবে। যেমন ধরেন যেগুলো ঘোষণা হচ্ছে এগুলো কিন্তু সুবিধা বঞ্চিতদেরকে সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা মনে করি সমগ্র জনগোষ্ঠীর জন্য প্রতিটি নাগরিকের যে সাধারণ অধিকার, এই অধিকারটা প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে নিশ্চিত হবে, এরকম কর্মসূচি আমরা আশা করব নির্বাচনী ম্যানিফেস্টোতে। আর এখন যেগুলো বিচ্ছিন্নভাবে বলা হচ্ছে এগুলো তো অবশ্যই জনগণ স্মরণে রাখছে, এবং আমার মনে হয় অতীতে যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জনগণ অনেক সচেতন, তারা সবাই মাথায় রাখবে এবং রাজনৈতিক দলগুলো সেভাবে সামনে আসছে, যে কর্মসূচি নিয়ে আসছে এবং কর্মসূচি তারা প্রকাশ করছে যে আমরা ভোট যত কাছে আসবে এটা ততই গুরুত্বপূর্ণ হয়ে তো উঠবে। এটা একটা ভালো লক্ষণ আপনি মনে করেন? অবশ্যই। আমি আলোচনায় এখন যেতে চাই কাদের ভাই আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনতে পাচ্ছি। যশোর একটা সীমান্ত এরিয়া, আপনি জানেন যে যশোর এরিয়াটা আমাদের সীমান্তে রয়েছে, এবং এখানে একটি সমস্যা রয়েছে, দীর্ঘদিনের সমস্যা, সেটা হলো মাদক সমস্যা। এবং আমাদের যুবকরা এখানে এই মাদকের প্রতি একটু আসক্ত হয়ে পড়েছেন। এই বিষয়টা নিয়ে আপনি কি পরিকল্পনা করেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। যশোর সীমান্তবর্তী শহর হওয়ার কারণে এখানে মাদকের রমরমা ব্যবসা চলে, মাদকের সেবীও এখানে প্রচুর। আর এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা হয়তো এটাও জানেন যে মাদক সেবন এখন শুধুমাত্র আর
তরুণ যুবকদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন আমাদের যুবতী তরুণীরাও অনেকেই আসক্ত হয়ে পড়ছে, যেটা আমাদের সমাজ জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তো আমরা ইতিপূর্বে যা লক্ষ্য করেছি, যা দেখেছি, যে এই মাদককে যদি নিয়ন্ত্রণ করা না যায়, হয়তোবা 100% নির্মূল করা না গেলেও একটা সহনীয় মাত্রায় এটাকে রাখতে হবে। তা না হলে আমাদের এই যুব সমাজকে রক্ষা করা যাবে না। তো এই ব্যাপারে আমি মনে করি, বা আমরা জামাত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে মাদকের ব্যাপারে আমরা একেবারেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করব যশোরের জন্য, অন্ততপক্ষে আমার দিক থেকে। এর পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় যে আইন আছে, আইনের কাঠামোর মধ্যে থেকে আইনের যথাযথ প্রয়োগ করে এই মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা পরিপূর্ণ সহযোগিতা করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর আমরা এও জানি যে এই সমস্ত অবৈধ মাদক কারবারিরা যে ব্যবসা বাণিজ্য করে, তারা একটি উচ্চ মহলের ছত্রচ্ছায়া থেকে করে। একটা প্রভাবশালী মহল, যারা এই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত বা নিয়মিত হিস্সা পায়, তাদের সাপোর্টে, তাদের শেল্টারে এই মাদক ব্যবসায়ীরা মাদকের রমরম ব্যবসা করে যেতে পারে। আমরা জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে আমি যশোরে অন্তত পক্ষে এই ধরনের মাদক ব্যবসায়ীদের কোনো রকম প্রশ্রয় দিব না। যেহেতু আমরা মাদক সেবন করি না, আমরা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কোনো হিস্সাও খাই না, আমরা কোনো মাদক ব্যবসার প্রসারও করতে দেব না ইনশাআল্লাহ। এক কথায় বলতে পারি, মাদক নির্মূলের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি করিম ভাই আপনার কাছে ফেরত আসি। আপনি শুনছিলেন যশোরের যিনি প্রার্থী, উনি তার স্থানীয় বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। আপনি সাংবাদিক, আমাদের একটা সমীক্ষা হয়েছে। এই সমীক্ষাতে দেখা গেছে যে 98 মানে 89% সাংবাদিকরা ভয় পাচ্ছেন যে নির্বাচনে সহিংসতা হতে পারে এবং তারা শারীরিকভাবে হামলার শিকার হতে পারেন। এর একটা সমীক্ষা বেরিয়েছে। তো আপনি কি এটাকে বিশ্বাস করেন, নাকি আপনার কাছে এটা কি মনে হয়? ধন্যবাদ। আসলে এরকম সমীক্ষা, এটা আসলে সংখ্যাটা ওনারা যেসব বিষয়ের উপর ভিত্তি করে বলছেন, জি, তো এটা কাকতালীয় হলে হতে পারে, কিন্তু এরকম হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। তবে সাংবাদিকদের একটা ঝুঁকি আছে। সাংবাদিকদের ঝুঁকি আছে এ কারণে, কারণ আমরা এই ঝুঁকির জন্য প্রধানত বা অনেক ক্ষেত্রেই সাংবাদিকরাই দায়ী। যেমন ধরেন, আজকে আমরা যদি এই যে আমাদের সাংবাদিক সমাজের বিভিন্ন কর্মকাণ্ড এখন দেখছি, ধরেন এক গ্রুপ এখন বলছে যে আমাদের ঐক্যবদ্ধতা দরকার, সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকলে চাকরিরও যেমন নিরাপত্তা নাই, জীবনেরও নিরাপত্তা নাই। জি, কিন্তু এটা প্রধানত কারা বলেন? এটা যখন যারা বিপদে থাকেন তখন তারা বলেন। যারা ক্ষমতার কাছাকাছি থাকেন ওনারা কিন্তু সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। শফিক রেহমান তো একটা কথা বলেছেন। শফিক রেহমান যেটা বলেছেন জি, এটাই সত্য। এবং আমরা এর আগেও দেখছি, মানে যখন যে সরকার থাকে, সাংবাদিক সমাজ যারা সরকারের আনুকূল্যে থাকে ওরা কিন্তু ঐক্যবদ্ধতার উপর কোনো গুরুত্ব দেয় না, নিরাপত্তা নিয়ে তারা ভাবে না। কিন্তু যারা বাইরে থাকে ওনারাই বলেন যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, নিরাপত্তা দরকার। তো নিরাপত্তার জন্য প্রধান শর্তই হচ্ছে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে, তাহলে একমাত্র। তাহলে আপনি এরকম কিন্তু আরেকটা সমীক্ষা আপনাকে বলি যে এই 2025 সালে আপনার 1785টা ঘটনা ঘটেছে, আন্দোলন, এবং এই আন্দোলনকে দায়িত্ব পালন করতে যে পুলিশ বলছে যে তাদের 601 জন আহত হয়েছে। তো এই বিষয়টা আইজিপি সাহেবও কিছুদিন আগে যে মনে হয় উনি বলেছেন যে আমরা দায়িত্ব পুলিশ সদস্যের কথা বলছে। আপনি সেটাকে কিভাবে মনে করেন? না, সেটা হচ্ছে যদি নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা দিতে গিয়ে, জনগণের নিরাপত্তা দিতে গিয়ে আহত হন, নিহত হন, জি, তো
এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত, কিন্তু এটা হবে না এটা বলা যাবে না। জি, কারণ ওনারা রাষ্ট্রে নিযুক্ত হয়েছেন জনগণের নিরাপত্তা দেওয়ার নিরাপত্তা জন্য। দেওয়ার জন্য। সুতরাং এই ঘটনা ঘটতে পারে, কিন্তু উনাদেরকে সতর্ক থাকতে হবে যেন এই ঘটনা না এরকম ঘটে। ঘটনা যেন না ঘটে। তো এটার সাথে আবার নাগরিকদের সাধারণ জীবনের প্রাণহানি যেটা বা নিরাপত্তাহীনতা, জি। এটা এবং যারা প্রশাসনে থাকে ওদের নিরাপত্তাহীনতা, এটা কখনো একভাবে দেখলে হবে না। জি, কারণ যারা নিযুক্ত হয়েছেন নিরাপত্তার জন্য, তাদেরকে দায়িত্ব হ্যাঁ, পালন করতে দায়িত্ব হবে। পালন করতে হবে। সেক্ষেত্রে কিছু কিছু ঘটনা হতেই পারে, জি। তবে আমরা আশা করবো যেন কোনো ঘটনাই না ঘটে। জি, আমি কাদের ভাই আপনার কাছে ফেরত আসতে চাচ্ছি। কাদের ভাই, আপনি কি আমার শুনতে পারেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, কাদের ভাই, যশোরের শহরের আপনি, ঢাকাকে যদি বলা হয় বাংলাদেশের রাজধানী এবং চট্টগ্রামকে যদি বলা হয় আমাদের বাণিজ্যিক রাজধানী, তাহলে যশোরকে বলতে হবে সাংস্কৃতিক রাজধানী। কারণ যশোর থেকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস আমরা সেই ব্রিটিশ আমল থেকে দেখে আসছি, এবং যশোরকে বলা হয় সম্প্রীতির তীর্থভূমি। তো আপনি ওখানে, আমাদের ওখানে অনেক আপনার হিন্দু সম্প্রদায় আছেন, অন্য অন্য সম্প্রদায়ের লোকজন আছেন, তাদের নিরাপত্তা রক্ষা এবং সম্প্রীতি রক্ষায় আপনার পরিকল্পনা কি? হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন যে যশোর আসলে সংস্কৃতির রাজধানী, এবং আপনি হয়তো জানেন যে যশোরে 50টারও বেশি বিভিন্ন রকম সাংস্কৃতিক সংগঠন আছে। আমরা এই সমস্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে বিভিন্ন ভাবে, বিভিন্ন ফোরামে আমরা নিজেরাও সম্পৃক্ত থাকি বা আছি। আপনারা জানেন যে যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিঘ্ন এখন পর্যন্ত ঘটে নাই, এবং আমরা অতীতকাল থেকে বা বিগত 50 বছরের ইতিহাসে আমরা যেটা দেখি, যশোরে কোনো সাম্প্রদায়িক কোনো দুর্ঘটনা এখানে ঘটে নাই। যশোরের মানুষ খুবই সহিষ্ণু, এবং তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সবার সাথে, খ্রিস্টান, সবার সাথে মিলেমিশে আমরা একসাথে বসবাস করি এবং করতেছি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এটা স্পষ্ট বলতে চাই যে আমরা ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো বিভেদ করতে চাই না। কেননা আমরা বিশ্বাস করি পৃথিবীতে তো আগে এসেছে মানুষ, আগে ধর্ম আসে নাই। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। সুতরাং আমরা মনে করি ধর্মের ভিত্তিতে কোনো মানুষের সাথে বৈষম্যমূলক কোনো আচরণ করা কোনোভাবেই সমীচীন নয়। জামাত ইসলামী দলগতভাবে এবং আমি ব্যক্তিগতভাবে আমি সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষপাতী, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে একটি সমাজ বিনষ্ট হবে, দেশের উন্নয়ন অগ্রগতি ব্যাহত হবে। তাই আমরা যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখছি। কাদের ভাই, আপনি আপনাকে আরেকটা জানেন, প্রশ্ন করতে চাই, একই সাথে করে আমরা একটু স্টুডিওর ভিতরে আসব। আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যশোরের একটা সমস্যা রয়েছে, সেটা হলো টেন্ডারবাজি। আমরা দেখেছি বিগত সরকার সময়গুলোতে যারা সরকারে ছিলেন তারা এই টেন্ডারবাজি দিয়ে একটা এবং এই টেন্ডারবাজিকে কেন্দ্র করে যশোর শহরে অনেক যুবক ছেলেরা এই মারামারি করে নিহত হয়। তো আপনি যদি নির্বাচিত হন, তাহলে এই টেন্ডারবাজির বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, আপনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা যশোরের একটা মারাত্মক সমস্যা। যখন যে দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, আমরা দেখি সেই দলের নেতাকর্মীরাই যশোরের প্রায় সব টেন্ডারগুলো তারাই নিয়ন্ত্রণ করে, তারাই ভাগ বটোয়ারা করে নেয়। ফলে কি হয়, যে সমস্ত কাজের বিপরীতে টেন্ডার হয়, ওই কাজগুলোর গুণগত মান সম্পন্ন কাজ তারা করে না বা করতে পারে না। ফলে রাস্তাঘাট বলেন, ব্রিজ কালভার্ট বলেন, ভবন বলেন, বা অন্যান্য যে কোনো পণ্য সামগ্রীর সাপ্লাইয়ের কথা বলেন, সব জায়গায় দেখা যায় যে নিম্নমানের কাজ হওয়ার কারণে জনগণ পরিশেষে ভোগান্তিতে পড়ে, জনগণকেই সাফার করতে হয়। আমরা দেখেছি যে এই সমস্ত যে টেন্ডারবাজি যারা করে, তারা সবসময় ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়া থেকেই করে। আগামীতে আমরা নির্বাচিত হলে আমরা কখনোই এই সমস্ত টেন্ডারবাজি করার জন্যে
কাউকে আমরা শেল্টার দিব না। নিরপেক্ষভাবে, ন্যায়ত, আইনগতভাবে যেটা যেভাবে যে প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন আমরা সেটাকে সমর্থন করব এবং আমরা কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকব। আমাদের পক্ষ থেকে কোনোভাবেই এই সমস্ত টেন্ডারবাজি করার সুযোগ দেওয়া হবে না এবং টেন্ডারবাজি যদি না থাকে তাহলে আপনি যেমনটি উল্লেখ করেছেন যে আমাদের যশোরে এই টেন্ডারকে কেন্দ্র করে অনেক মারামারি এবং অনেকগুলো হত্যাকাণ্ডও ঘটেছে। অহেতুক অনেক প্রাণের অনেক মানুষের যাতে প্রাণ না যায় সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে শতভাগ আমরা সচেষ্ট থাকব। জি। আচ্ছা কাদের ভাই, আপনাকে শেষ প্রশ্ন করে আমরা স্টুডিওতে ফিরব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি নির্বাচিত হলে আপনার জন্য দোয়ার কেমন খোলা থাকবে বা সাধারণ মানুষের জন্য? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন যে আমি নির্বাচিত হব, মানুষ আমাকে নির্বাচিত করবে, আমি যাদের দ্বারা নির্বাচিত হব, যারা আমাকে নির্বাচিত করবে তাদের দরজা আমার জন্যে মানে তাদের জন্যে আমার দরজা সবসময় খোলা থাকবে। আমার কাছে আসতে কোনো মানুষের আমার নির্বাচনী এলাকার কোনো সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, যে পেশার মানুষ হোক না কেন, যে ধর্মের মানুষ হোক না কেন, যে জাতের মানুষ হোক না কেন, সবার দরজায় আমার জন্যে খোলা থাকবে। আমি সবাইকে ওয়েলকাম করব। ধন্যবাদ। আমি চেষ্টা করব। ধন্যবাদ কাদের ভাই, আপনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন যশোর থেকে, আপনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নির্বাচনে আপনি ভালো করুন এই আশা করি আমরা ফিরে আপনাকে বিদায় দিয়ে আমরা ফিরছি আমাদের স্টুডিওতে। করিম ভাই আপনার কাছে আসি। আমরা একজন সংসদ সদস্য পদপ্রার্থীর কথা শুনলাম আজকে। আপনার কাছে আমার প্রশ্ন যে আমাদের যে ডক্টর ইউনূস সরকারের যে একটা গণভোটের কথা বলা হচ্ছে, এই গণভোটটাকে আপনি কিভাবে দেখছেন? গণভোটটা আসলে জুলাই বিপ্লবের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার একটি আনুষ্ঠানিক সম্মতির জন্যই মূলত গণভোট। জুলাইয়ে যে পরিবর্তনটা হয়েছে এটা যে প্রকৃত অর্থেই জনগণের আকাঙ্ক্ষা ছিল, এটার একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দরকার। সেজন্যই মূলত এখানে ভোটের আয়োজন করা হয়েছে এবং এটা সুষ্ঠুভাবে হওয়া উচিত এবং এটা আমাদের আগামী দিনের জন্য, দেশের জন্য এটা অত্যন্ত জরুরি এবং এখানে অবশ্যই হা ভোটে বিজয়ী হতে হবে। এটাই হলো মূল লক্ষ্য সরকারের। করিম ভাই আপনাদেরকে আমাদের সময়ের জন্য আমাদের শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা জাতীয় সংসদ নির্বাচনের একজন যশোর থেকে একজন মনোনীত প্রার্থী, যিনি জামাত ইসলামের মনোনীত প্রার্থী, তার বক্তব্য আমরা শুনলাম। আমরা বিশিষ্ট সাংবাদিক তার দৃষ্টি থেকে আগামী নির্বাচন কেমন হচ্ছে সেটা আমরা দেখলাম। কিন্তু যেটা ওনার কথায় বেরিয়ে আসলো সেটা হলো যে গণভোটটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গণভোটে সরকার হা ভোটের পক্ষে কাজ করছেন এবং জামাতে ইসলামও হা ভোটের কথা বলেছেন এবং বিএনপিও হা ভোটের কথা বলেছেন। কিন্তু কেউ মাঠে হা ভোটের বিষয়ে তেমন আমরা কোনো দেখছি না, ভোটারদের কাছে কোনো ভোট চাচ্ছে না। কিন্তু এই গণভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গণভোটে যদি আমাদের হা ভোট বিজয়ী না হয় তাহলে জুলাইয়ের যে আন্দোলন এবং যে সংস্কার কার্যগুলি সেগুলি প্রশ্নের সম্মুখীন হবেন, আইনগতভাবে সেগুলো প্রশ্নের সম্মুখীন হবেন। সুতরাং আমি সকলকে বলবো যে প্রত্যেকটা দলকে বলবো যে আপনাদের নিজের ভোটের পাশাপাশি হা ভোটের পক্ষেও আপনারা কাজ করবেন এবং এইটা আশা করে আমরা আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।